নমস্কার, আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার। টক শো উইথ তামান্না নিয়ে আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকের টপিক আইবিএস, আইবিডি, ইরিটেবল বাউল সিনড্রোম অ্যান্ড ইরিটেবল বাউল ডিজিজ, গাট রিলেটেড ইস্যুস। যাদের আইবিএস, আইবিডি আছে বা যারা গাট রিলেটেড ইস্যুস নিয়ে ভুগছেন, এই জিনিসটি কি অনেকে বুঝতে পারেন না, বা এই সিমটমস গুলো নিয়ে অনেক সময় ক্ল্যারিফিকেশন থাকে না। তো রোগটা যে একটা বড় আকারে ধারণ করে মানুষের মিসকনসেপশনের জন্য বা ডিলের জন্য, তো সেই জায়গাটা আজকে আমরা আলোচনা করব। আজকে আমার সাথে যিনি আছেন, অনুরাধা ম্যাম, ডায়েটিশিয়ান অনুরাধা শর্মা। তো উনি এমএসসি অ্যান্ড অবভিয়াসলি পিএসসি ইন ক্লিনিক্যাল নিউট্রিশন, গোল্ড মেডেলিস্ট। সাথে উনি একজন অথর, ওনার একটি বই পাবলিশ হয়েছে চাইল্ড নিউট্রিশনের ওপরে, তো ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট আউট। এবং সব থেকে বড় ব্যাপার, ম্যামের এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড ইজ 13 ইয়ার্স। তো থ্যাংক ইউ ম্যাম ফর ইউর টাইম অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই শো। Thank you for inviting me. তো আজকে যে টপিকটা আমরা আলোচনা করতে চলেছি, দ্যাট ইজ আইবিএস, আইবিডি। তো আজকে আমরা এপিসোড 31-এ দাঁড়িয়ে আছি। 1 বছর ধরে টক শো উইথ তামান্না চলছে। তো যারা সাথে আছেন এবং পাশে থাকেন, প্লাস আমরা এই জার্নিতে আমি নিজে আপনাকে পেয়েছি, অনেক মানুষের সাথে আমরা খুঁজে পেয়েছি, এবং তাদের যে এক্সপিরিয়েন্স, বিশেষ করে আপনার এক্সপিরিয়েন্স আমরা শুনবো রিলেটেড টু দিস ডিজিজ অ্যান্ড অল। তো সেই জায়গাটা আমার কাছে অনেক বড় পাওনা। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তো ফার্স্ট অফ অল আমরা আইবিএস এন্ড আইবিডি এই দুটো টার্ম দিয়ে শুরু করব। আইবিএসটা কি, এন্ড আইবিএস, হোয়াট ইজ আইবিএস এন্ড আইবিডি, বা কখন আইবিএস হয় এবং when it turns to আইবিডি। তো এই জায়গাটা যদি একটু আমাদের বলেন। ওভার টু ইউ ম্যাম। Okay, sure. So, welcome all the audience. So, IBS and IBD are little different. একটু আলাদা হয়। IBS হচ্ছে সিনড্রোম, যেমন আপনার অনেক দিন ধরে লাইফস্টাইল খারাপ চলছে, আপনার বাইরে খাবারটা বেশি হয়েছে বা কিছু না কিছু ডিভিয়েশন হয়েছে, ওখান থেকে কিছু না কিছু আপনার স্টামাকে বেশি প্রবলেম হয়ে গেছে, সেই জন্য সিনড্রোম ফর্ম হয়ে গেছে, কি বেশি ডায়রিয়া হচ্ছে, ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া মেনটেন হচ্ছে না, কিছু না কিছু প্রবলেম হচ্ছে। ওখানে মাইল্ড সিমটমসই বেশি থাকবে, কি ডায়রিয়া কখন হবে, কখন কনস্টিপেশন হবে, কখন প্রবলেম গ্যাস ট্যাস থাকবে, প্রবলেম হতে পারে। আইবিডি হচ্ছে প্রপার ডিজিজ। ওকে, ইট ইজ এন অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন মানে হচ্ছে যেখানে আমাদের ইমিউন সিস্টেম যারা আছে ও মিস্টেকেনলি আপনার ইন্টেস্টাইনাল এরিয়াকে ডিস্ট্রয় করবে, সেটা হচ্ছে আইবিডি। ওখানে মেইনলি দুটো যারা ডিজিজ জানা হয়, এটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস অ্যান্ড ক্রনস ডিজিজ। ওকে, মোস্টলি আইবিএস, আইবিডি সিমিলার সিমটমসই থাকবে, কিন্তু আইবিএস সিমটমস অনেক অল্প থাকবে, আইবিডি বেশি হবে। অ্যান্ড অনেকটা ইনটলারেন্স হতে পারে, কেন খুব বেশি ড্যামেজ হয় আইবিডির মধ্যে, তো অনেকটা ইনটলারেন্স হতে পারে, ডাইজেশন খুব মুশকিল হতে পারে। তো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স, কি আইবিএস হচ্ছে একটা সিনড্রোম যেটা মোস্টলি লাইফস্টাইল থেকে আসছে, অ্যান্ড আইবিডি হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ যেখানে প্রপার ট্রিটমেন্ট, ওষুধ সবকিছু লাগবে। আইবিএস আমরা অনেকটা কারণ আছে যেখানে আমরা অ্যাভয়েড করতে পারি, কিন্তু অটো ইমিউন ডিজিজ সেভাবে নয়। ওটা জেনেটিক হতে পারে, এনভায়রনমেন্টাল হতে পারে, অনেকটা প্রবলেমস হতে পারে যেখানে আপনি নিজে অ্যাভয়েড করতে পারবেন না। তো ওখানে একটা কিভাবে আলাদা আছে, কিভাবে আপনার সিমটমস আলাদা আছে কিনা, আপনার কোনটা আছে, সেটা প্রপার ডায়াগনোসিস ডক্টর কাছে গিয়ে হবে। অ্যাকচুয়ালি তাই। আর আমরা যদি একটু ব্রিফ করি যে আইবিএসটা কখন টার্ন করে আইবিডিতে, কারণ যেহেতু আপনি বললেন দুটো সিমটমসটা এক থাকে, তো আমরা বুঝতে পারি না যে কখন আইবিএস যাচ্ছে, কখন আইবিডি হচ্ছে। তো when IBS turns to IBD? টার্নস টু এক্স্যাক্টলি নয়, কেন যেমন আইবিডি ইজ অ্যান অটো ইমিউন ডিজিজ। সাডেনলি জাস্ট বিকজ আমাদের লাইফস্টাইল খারাপ ছিল, সাডেনলি ইমিউন সিস্টেম এভাবে বিনাশ করবে সেভাবে কিছু হয় না। অটো ইমিউন ডিজিজ হবে যখন আপনার জেনেটিক্স, এনভায়রনমেন্টাল সেভাবে থাকবে। ইউজুয়ালি আইবিএস আইবিডির মধ্যে কনভার্ট হয় সেভাবে নয়। হোয়াট ক্যান হ্যাপেন ইজ, ইফ ইট ইজ আ সেকেন্ডারি থিং, যেমন একটা
ওষুধ চলছে অনেক দিন ধরে আর ওর সাইড ইফেক্ট খুব বেশি গ্যাস্ট্রো উপরে আছে, তখন ওটা এত ইলাবরেট হয়ে যাবে কি ইট উইল অ্যাক্ট লাইক আইবিডি। মিনস অতটা ড্যামেজ হয়ে গেছে কি ইট উড বি সিমিলার, ভেরি সিমিলার টু আইবিডি, সেভাবেই সিমটমস হবে, ইনক্রিজ সিমটমস হবে, বাট ইট উইল স্টিল নট বি অটোইমিউন। Treatment would still be a little different, not in dietetics perspective, but in medication perspective, it would still be different. IBD মধ্যে যতটা সিমটমস থাকছে সেটা হতে পারে, ইট ক্যান বি সেকেন্ডারি টু ইনফেকশনস, খুব ফ্রিকুয়েন্টলি আমাদের যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা কিছু হচ্ছে তখনও হতে পারে, আমাদের লাইফস্টাইল খুব দিন ধরেই খারাপ চলছে সেটাও হতে পারে, আমাদের মোটিলিটি খারাপ হয়ে গেছে সেটাও হতে পারে। তো অনেক দিন স্লিপ সাইকেল যদি খারাপ আছে তখনও গ্যাস্ট্রো প্রবলেমস হয় সেটাও হতে পারে। ইট ক্যান ইনক্রিজ দ্য what I mean to say that the intensity can increase up to IBD, but still ওটা autoimmune হবে সেভাবে নয়, it will still be IBS, ওটা ডিফারেন্স থাকবে। and management is still possible in IBS. IBD ওখানে তো প্রপার ট্রিটমেন্ট করাতেই হয়, and অনেক সময় বেশি হয়ে গেলে অনেকটা সিভিয়ার সিমটমস হয় যেখানে সার্জারিও করতে হয়, তো সেভাবে that will still remain different. বেসিক্যালি যখন আইবিএস বা আইবিডি এরকম প্রবলেমস আসছে মানুষের মধ্যে ফিজিওলজিক্যাল, তো সেই ক্ষেত্রে ফিজিওলজিক্যাল কোনো সিমটমস কি কি থাকে, বা এমন কিছু সিমটমস যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে টার্নস টু আইবিএস বা আইবিডি মানে হতে পারে, তো সিমটমস গুলো কি কি থাকবে? আইবিএস মধ্যে আপনি মিনস সিমটমস ফিল করবেন কি আপনার প্রপার ডাইজেশন হচ্ছে না, গ্যাস হচ্ছে, মাঝে মাঝে আপনার ডায়রিয়া আর বেশি গ্যাস, কনস্টিপেশনের সাইকেল হতে পারে, সেটা হবে। বাট IBD has very characteristic symptom, এখানে ইন্টেস্টাইন মধ্যে প্রপার আপনার ইনফ্লামেশন থাকবে, that can be detected through tests. Our bacteria would act differently, so that can also be detected through certain tests. So our IBS symptoms mostly would remain mostly normalized, like diarrhea, cramps, abdominal pain, all these things. But IBD would have all these symptoms, plus there would be a definitive inflammation in the intestine, and it can be detected through tests. And ওটা হলে অনেক কষ্ট হবে, বেশি কষ্ট হবে। I mean IBD হয়ে গেলে আপনার রেগুলার যারা লাইফ চলছে কি আপনি অফিস যেতে পারেন, আপনার নর্মাল একটা স্কেডিউল ওটাই ফলো করা খুব মুশকিল হয়ে যেতে পারে, দ্যাট ইজ আ সিভিয়ার সিমটম। and এখানে মোস্টলি সিমটম থাকবে, একটু কম থাকবে, and মাইনর ম্যানেজমেন্ট করার পর আপনার মোস্টলি ম্যানেজ হয়ে যেতে পারে ইফ ইউ হ্যাভ নট ইনক্রিজড ইট টু মাচ, তখন আইবিএস এভাবে মোস্টলি থাকে। ম্যাম এই জায়গা থেকে একটা জিনিস যেটা আমার পার্সোনাল একটা কোয়েরি ছিল, সেটা হচ্ছে সিনড্রোম আর ডিজিজ। কারণ আমরা আইবিএস এন্ড আইবিডি এটা তো সিনড্রোম এন্ড ডিজিজ বলছি, লাইক পিসিওএস এন্ড পিসিওডি, তো সিনড্রোম এন্ড ডিজিজ। তো আমরা যে কোনো রোগ যেটাই হোক না, যে কোনো ডিজিজ হোক, বা কখন এই জায়গাটাকে সিনড্রোম বলবো এবং কখন এই জায়গাটা ডিজিজ হয়ে যাবে, এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। ওকে, syndrome is mostly a collection of symptoms যারা মোস্টলি হচ্ছে মিনস ক্লিয়ার কজ আপনি জানতে পারবেন না, মোস্টলি আসছে লাইফস্টাইল থেকে, আপনার কিছু না কিছু আগে থেকে। যেমন পিসিওএস আমরা ডিসকাস করি, পিসিওএস মোস্টলি আপনি রিভার্স করার জন্য কি করবেন, টেক অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক, টাইমলি স্লিপ সাইকেল, অ্যান্ড টাইমলি আপনার মিল প্যাটার্ন, আপনার এক্সারসাইজ, ওয়েট কমার জন্য ওটা করে আপনি সিনড্রোম ব্রেক করতে পারবেন, তাই তো? যখন ডিজিজ বলে, ডিজিজ ইউজুয়ালি হ্যাভ ক্যারেক্টারিস্টিক ফিচার্স যেখানে কিছু না কিছু ড্যামেজ হয়েছে, বেশি ড্যামেজ হয়েছে, অ্যান্ড রিভার্সিং would usually require a treatment, medicinal treatment, because it is a clinical stage. তো কিছু একটা সিভিয়ার, যেমন প্রপার পিসিওএস পিসিওডি হচ্ছে খুব বেশি সিস্ট ফর্ম হচ্ছে, the reasons can be different from syndrome, genetic hote pare, it will not always be lifestyle disease. PCOD hole it can be different genetic reasons, environmental factors, pollution and all. It can be severe things like even addictions, severe things that would cause
PCOD disease always have characteristic symptoms, beshi damage hoy, and reversing is very difficult with simple measures like diet and lifestyle. Usually oshud lagbe, khub beshi severe hoye gaye, and it can also be a permanent damage. It can also be a permanent damage. যেখানে আমি বললাম না, যেমন আইবিডি হয়ে গেলে অনেকবার সার্জারি হয়, ওই স্মল ইন্টেস্টাইনের এরিয়াটা কেটে দিতে হয়, আবার স্টিচিং হয়, means the intestine will become shorter after the surgery and the digestion will be a little challenging. ওখানে অনেকটা means আপনার ইয়ে নিউট্রিয়েন্টস ওখানে ডাইজেস্ট করতে পারবে না, অনেকটা নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করতে পারবে না, which will happen in syndrome also, but then it will not be that severe. And syndrome usually has lifestyle roots, and lifestyle change করার পর আপনি দেখবেন অনেকবার ইমপ্রুভমেন্ট এসে যাবে। PCOS মধ্যে আমরা দেখি, IBS মধ্যে আমরা দেখি, ইভেন যারা যারা জিনিস ও ডাইজেস্ট করতে পারছে না IBS মধ্যে যখন আসছে, তখন একটা সিস্টেম করার পর ওই জিনিসটা টলারেট করতে পারে। যেমন মোস্টলি ল্যাকটোজ ইনটলারেন্স হয়, একটা এক্সাম্পল দিচ্ছি। ল্যাকটোজ ইনটলারেন্স ইজ ভেরি কমন among both IBS and IBD, কিন্তু IBS যদি হচ্ছে তখন মোস্টলি একটা ভালো লাইফস্টাইল হয়ে গেলে পর, যখন সিমটমসটা কন্ট্রোল হয়ে গেছে, তখন মাইনর ল্যাকটোজ টলারেট করতে পারবে, মাইনর ফাংশনিং অফ গাট উইড বিকাম নর্মালাইজড। কিন্তু উইথ IBD ল্যাকটোজ ইনটলারেন্স থাকবে, কেন ওই এনজাইমটা একদমই ফর্ম হতে পারছে না, একদম সিভিয়ার প্রবলেম হয়ে গেছে ওখানে। তো সেইভাবে অবশ্যই ইভেন IBD হ্যাজ লোয়ার গ্রেড অ্যান্ড হায়ার গ্রেড তো অবশ্যই হয়, but IBD is more like the disease formation is more damaging basically. Reversing is challenging there. তো বেসিক্যালি লাইফস্টাইল ডিসঅর্ডারও আমরা এটাকে বলতে পারি, বা কখনো মানে অটোইমিউন তো বটে, কিন্তু লাইফস্টাইল ডিসঅর্ডার অবভিয়াসলি। তো এই জায়গা থেকে কি কোনো যেমন আমি প্রথমটা দিয়ে শুরু করেছিলাম যে মানুষ বুঝতেই লেট করে ফেলে কি আমার IBS হয়েছে, কি IBD তে পরিণত হয়ে গেছে, এটা তো লেট করে ফেলে এই জায়গাটা। তো তখন কি আর্লি ডিটেকশনের কোনো টেস্ট বা ডিটেক্ট করার কোনো মেজারেবল কোনো প্রসেস বা আইডিয়া কিছু আছে, যে জায়গা থেকে আমরা যারা নর্মাল পিপল, একদম জেনারেল, যাদের মধ্যে হয়তো এত কিছু ফিজিওলজিক্যাল নলেজটা নেই, তাহলে তারা কি কোনোভাবে আর্লি ডিটেকশন করতে পারে, বা এমন কোনো টেস্ট বা রিপোর্ট দেখে কি আমরা বলতে পারি যে IBS বা IBDর চান্সেস রয়েছে? সি এখানে আমি একটাই জিনিস বলবো কি অবশ্যই অনেকটা টেস্ট আছে, ফিজিক্যাল এক্সামিনেশন ডক্টর করতে পারে, প্লাস ব্লাড টেস্ট আছে, স্টুল টেস্ট আছে, বায়োপসিস হয়, এন্ডোস্কোপিক প্রসিজার্স হয়, কিন্তু একটা নর্মাল লেমেন who has no idea about the disease ও নিজে তো ডায়াগনোস করতে পারবেই না। আমি মিনস সমস্ত ডিজিজ মধ্যে এটা দেখেছি, ফর সেভিং দ্য মানি যারা ডক্টরকে দিতে হয়, ফর দ্যাট পিপল ইনক্রিজ দেয়ার প্রবলেম অর লট। সব জায়গা দেখেছি, শুধু গ্যাস্ট্রো প্রবলেম নেই, ইভেন ব্রেন টিউমার। আমি একটা কেস দেখেছি, 5 বছর থেকে স্যারিডন খাচ্ছে, কিন্তু ব্রেন টিউমার অনেক বড় হয়ে গেছে, তারপর ডক্টর কাছে এসেছে। সেভাবেই গাট প্রবলেম মধ্যে স্টার্টিং মধ্যে একটা মানুষ কি করবে, আচ্ছা আমার প্রবলেম হচ্ছে, আচ্ছা অ্যান্টাসিড খেয়ে নেবো, OTC ড্রাগস ইন্ডিয়াতে পাওয়া যায়, অ্যাডস আসছে, এটা খেলে কিছু প্রবলেম নেই, তুমি খেতে পারো, এটা করছে। তারপর হচ্ছে আচ্ছা এটা করলে হয়নি, একটা নেবারকে জিজ্ঞেস করো তুমি কি করো, আচ্ছা জোয়ান ওয়াটার, ঠিক আছে আমিও খাবো, আচ্ছা জিরে ওয়াটার, আচ্ছা আচ্ছা ওটাও কাজ করেনি, আচ্ছা আমি ইউটিউবে সার্চ করি। মিনস এভাবে করে করে একটা মানুষ 2-3 বছর ওয়েস্ট করে দেয়। And if it is IBD, আপনি বুঝতে পারছেন কতটা, I mean it can increase up to colorectal cancer, it can increase up to rectal cancer, it can increase up to duodenal cancer, the severity জন্য, and that is what happens. I mean starting আমরা to save that 700,000 rupees যারা ডক্টরকে দিতে হয়, see the medical people, আপনি তো জানেন কতটা পড়াশোনা করতে হয়, we cannot match that. ইভেন অ্যাজ এ ডায়েটিশিয়ান আমি অনেকদিন হসপিটালে কাজ করেছি, মোস্টলি কথা শুনে আমি বুঝতে পারি কি হ্যাঁ এই ডায়াগনোসিসটা হতে পারে, মোস্টলি when it comes to nutritional diagnosis, not exactly medicinal diagnosis, clinical diagnosis. So clinical diagnosis, even I after spending so much of time in hospital, আমি নিজেই তো একদম কনফিডেন্টলি বলতে পারবো না কি এটা IBS আছে কি IBD আছে, তো ডাক্তার কাছে তো যেতেই হবে।
কতটা ড্যামেজ হয়েছে, ইনফ্লামেশন কিভাবে, বায়োপসির মধ্যে কি দেখতে হবে, এন্ডোস্কোপি, বায়োপসি এসব কিছু ডক্টররা রেডিওলজিস্টই করবে, ওটা তো আমি করতে পারবো না। অ্যান্ড ডিপলি না দেখে অনেকবারই এটা, এবার যেমন আমি বলেছি আইবিডির গ্রেড হয়, তো আইবিডি গ্রেড যদি 1 আছে, কিন্তু আইবিডি গ্রেড যদি 1 আছে তখনও ইনফ্লামেশন তো থাকবে। ব্যাকটেরিয়াজ যারা ইয়ে ব্রেকআপ হচ্ছে, যেভাবেও ব্রেকআপ করছে, ওর কি বলে ওয়েস্ট যারা ছাড়ছে, ওই জিনিসটা, ওই কম্পোজিশনটা চেঞ্জ হয়ে যাবে। ফর দ্যাট অলসো দের আর টেস্ট, কিন্তু ওই টেস্ট কে দেখতে পারবে? অবশ্যই রেডিওলজিস্ট দেখবে, ডক্টর দেখবে, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখবে। কেন এতগুলো স্পেশালিটি আছে? আমি তো সবাইকে বলি, তোমাকে ডায়াবেটিস আছে, প্লিজ এন্ডোক্রাইনোলজিস্ট কাছে যাও। তোমার বাচ্চা প্রবলেম হচ্ছে, প্লিজ গো টু পিডিয়াট্রিশিয়ান। তোমার গ্যাস্ট্রো প্রবলেম হচ্ছে, প্লিজ গো টু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। বিকজ আমি অ্যাজ আ ডায়েটিশিয়ান আমার কাজ আছে কি, আফটার ডায়াগনোসিস হয়ে গেছে তারপর আমি নিউট্রিশনাল ট্রিটমেন্ট কিভাবে করতে হবে সেটা আমি জানাতে পারি। কিন্তু ডায়াগনোসিস ইজ নট সামথিং we were taught, but we were taught in much less, because for as a dietitian আমরা কি শিখেছি কি, একটা মানুষ আপনার কাছে গ্যাস্ট্রোএন্টারোলজি প্রবলেম নিয়ে আসতে পারি, সঙ্গে হতে পারে কি ওর লিভার প্রবলেমও আছে, সঙ্গে হতে পারে কি ব্লাড প্রেশার আছে, ব্লাড সুগার আছে, 2-3 প্রবলেমস হতে পারে। তো আমরা তো সবকিছুই শিখেছি। But when you learn diagnosis of everything, and what have we studied in details? Clinical nutrition and food chemistry and all those stuff. But when it comes to diagnosis, we have studied little. We have studied, but we have studied little. অবশ্যই সেম ওয়ে, যেমন ডক্টর ক্লিনিক্যাল নিউট্রিশন একটু কম পড়েছে সেভাবেই আমার হয়েছে। তো ফর দ্যাট উই মাস্ট গো টু আ ডক্টর and don't try to save 1,000 rupees, because that saving is going to turn into expenditure of lakhs and lakhs. That is very harmful. This early detection of anything, be it gastro problem, be it liver problem, be it anything, it is always safer. Even আজকে যেভাবে এনভায়রনমেন্ট হয়ে গেছে, যেভাবে পলিউশন হয়ে গেছে, সয়েল এরোশন হয়ে গেছে, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, প্লাস্টিক পলিউশন, যেভাবে আমরা এনভায়রনমেন্ট যেভাবে হয়ে গেছে, অ্যানুয়াল চেক আপ করা উচিত। আপনি না হলে জানতে, যত তাড়াতাড়ি আমরা জানতে পারবো কি কিভাবে প্রবলেম ইনক্রিজ হচ্ছে, সেভাবে ট্রিটমেন্ট করা ইজি থাকবে ডক্টর জন্য। আর যখন অনেক বেশি প্রবলেম হয়ে যাবে তারপরে ডক্টর উপরে চিৎকার করে তো কিছু লাভ নেই। মোস্টলি আমি দেখছি পেশেন্ট আছে একদম হালত খারাপ করে আসছে এমার্জেন্সিতে। মোস্টলি তো হসপিটালে কিভাবে ঢুকে পেশেন্ট? এমার্জেন্সিতে। ইলেকটিভ তো মোস্টলি হয় না, ডক্টর বলেছে তোমাকে সার্জারি লাগবে, না হলে মেরে যাবে, ও জায়গা জায়গা ঘুরছে, সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন করছে। ঠিক আছে, কখন তো করতে হয়, কিন্তু সবসময় তো এটা উচিত নয়। আর তারপর যখন একদমই প্রবলেম হয়ে যাবে তখন এমার্জেন্সিতে আসবে। তারপরে যদি পেশেন্টে কিছু সিভিয়ার হচ্ছে তখন গার্জিয়ানস সবাই চিৎকার করছে, আমার পেশেন্ট খারাপ করে দিয়েছে, সব ভ্যান্ডালাইজেশন করছে। আরে বাবা, তুমি তো এমার্জেন্সি নিয়ে এসেছো। That is something we have to understand. Doctor is not God. He has some limitations. That is main. Actually, আমরা আর্লি ডিটেকশনটা করি না বলেই হয়তো আমাদের এত রকমের প্রবলেমস নিয়ে আমরা আজকে দাঁড়িয়ে থাকি। আর যেরকমটা আজকে মানে লাইফ চলছে, বা আমাদের সেডেন্টারি লাইফস্টাইলটা বেশিরভাগ মানুষের, এবং তার পাশাপাশি পলিউশন আছে, সান ড্যামেজ তো আছেই, ইউভি রে, এটা ওটা বিভিন্ন রকমের জিনিস রয়েছে, প্লাস লাইফস্টাইলের জন্যই কিন্তু বিভিন্ন রকমের ডিসঅর্ডার গুলো হয়ে যাচ্ছে। কিছুটা জেনেটিক আছে, বাট বাকিটা তো লাইফস্টাইলের ওপরই। এবার মানুষ একটা টেস্ট করাতে বলে ঠিক আছে চলো পরে করাবো, অ্যানুয়াল চেক আপ তো কেউই করায় না। এবং যাদের কোনো রকমের প্রবলেমস আছে, যেমন লিপিড প্রোফাইলেও যদি কিছু আসে, পিএলডিএল কি এলডিএল একটু বেশি থাকলো বা ট্রাইগ্লিসারাইড বেশি থাকলো, ঠিক আছে, মানে পিপল আর লাইক ও ঠিক আছে পরে দেখা যাবে, এরকম। তো এটা যদি আমরা একটু নিজেদের প্রতি সচেতন হই বা অ্যাওয়ারনেসটা একটু বাড়াই, তো আজকে মনে হয় এই দিনটা, বা ক্যান্সারের মতো, লাইক কোলন ক্যান্সার, আইবিএস আইবিডি কিন্তু ঠিকঠাক ভাবে না হলে কোলন ক্যান্সারে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এই জায়গায় আমরা কেন সচেতন হচ্ছি না? যেরকমটা বলা হচ্ছে যে একটা 1,000 টাকা বাঁচাতে গিয়ে আমরা বোধহয় লাখ টাকা খরচা করে ফেলছি, তো সেটা কাম্য নয় কোনোভাবেই। বেসিক্যালি এটাই হয়ে যায় প্রবলেম মানুষের।
প্লাস দ্য পেন তো বেড়ে যাবে। পেন বাড়ছে, এবং আমি একটা সবসময় যে কথাটা বলি যে তুমি যে ভুগছো, তোমার যে এত প্রবলেম, শুধুমাত্র নট অনলি ইউর প্রবলেম, মানে তোমাকে সার্কেল করে তোমার ফ্যামিলি মেম্বার ভীষণ ভাবে কিন্তু এর মধ্যে আহ কষ্ট পায়। মানে সেটা শুধু যে ফিজিক্যাল কষ্ট, হসপিটাল আসা যাওয়া, সেটা নয়, মেন্টালি মানুষ তো অনেক ব্রেকডাউন হয়ে যায়। তো আমার একটা প্রবলেমের জন্য আমার বাবা মা হতে পারে, আমার আপনজন কেউ হতে পারে, ক্লোজ ওয়ান্স হতে পারে, স্পাউসেস হতে পারে, প্রত্যেকে ভোগে, প্রত্যেকে। তো কেন আমি অন্যকে এই কষ্টটা দেবো? তো এটা অনেক বড় একটু ভাবনার মনে হয় এবার টাইম এসে গেছে, সকলেরই এটা অন্তত চিন্তা করা উচিত। সো মুভিং টু দ্য নেক্সট পয়েন্ট, যে আমরা আইবিএস আইবিডি নিয়ে আলোচনা করছি। তো অ্যাকচুয়ালি হোয়াট আর দ্য কজেস অফ আইবিএস, মানে কেন হয়? যেহেতু আমরা অটো ইমিউন আমরা বললাম, বা লাইফস্টাইলের কথাও বললাম, কিন্তু লাইফস্টাইল তো মোটামুটি এখন সবার সেডেন্টারি, বা যারা একটু সচেতন, একটু অ্যাওয়ার রাখছে তাদের ঠিক আছে। কিন্তু কেন, মানে অ্যাকচুয়ালি মেন কজেসটা কি কি থাকে আইবিএস বা আইবিডির ক্ষেত্রে? এখানে আমি কিছু একটা এক্সাম্পল জানাতে চাই। ঠিক আছে, আমার কাছে একটা বাচ্চা এসেছে 5 ইয়ার ওল্ড। ওকে, ওর বাচ্চার অনেকটা অ্যালার্জিস ছিল অ্যান্ড মাইনর আইবিএস ছিল। ঠিক আছে, 5 ইয়ার ওল্ড। অ্যান্ড যখন থেকে ও খাচ্ছে, উইনিং যখন থেকে স্টার্ট হয়েছে তখন থেকেই ও বেশি কিছু ডাইজেস্ট করতে পারছে না। এখনই টেস্ট হয়েছে, ডক্টর সঙ্গে, ডক্টর নিজেই আমার কাছে পাঠিয়েছে। তো ওর মা, okay, during pregnancy, she ate only 2 things. One was khichdi, that was rare, and second was one powder. ডক্টর বলেছে কি যদি তুমি খেতে না পারছো তখন এই পাউডারটা খেয়ে নাও, তখন কিছু প্রবলেম হবে না। তো বেশি খাবারটা তো খেতে চায়নি, তো মোস্টলি ও পাউডারগুলোই খেয়েছে। নাও দ্যাট ইজ ওয়্যার ইট ক্যান স্টার্ট। আমি দেখেছি এটা একটা অন্যভাবে একটা পেশেন্ট আমার কাছে এসেছে, কিন্তু আমি আমার আই হ্যাভ নট সার্চড ওয়েদার এভাবে রিসার্চ আছে কি না, কি প্রেগনেন্সি যেভাবে হয় যেভাবে খেয়েছে সেভাবে আইবিএসও ক্রিয়েট করতে পারে কিনা। আই এম শিওর দেয়ার মাস্ট বি সাম রিসার্চেস, বাট আই হ্যাভ নট চেকড অ্যাবাউট ইট। কিন্তু এভাবে আমি দেখেছি কি যখন মা নিজের খেয়াল করছে না প্রেগনেন্সির মধ্যে, তখন বাচ্চারা ছোট বয়স থেকেই ডাইজেশন প্রবলেম পেয়ে যায়। দিস ওয়াজ এন এক্সক্লুসিভ কেস যেখানে খুব বেশি প্রবলেম ছিল, ছোটবেলা থেকেই গ্যাস্ট্রো প্রবলেমস ছিল, কিন্তু আইবিএস মতোই ছিল সিমটমস। ঠিক আছে, কিন্তু অন্য অনেক জিনিসটা দেখেছি যেখানে মা বাবা বাইরের জিনিসটা, স্ট্রিট ফুড যদি খুব বেশি খেয়েছে তখন লিভার উইক হয়ে গেলে, ডাইজেশন উইক হয়ে গেলে এভাবে প্রবলেম ছোটবেলা থেকেই বাচ্চারা আছে। প্লাস মিথস অলরেডি অনেকটা আছে। ইউটিউব আর ইনস্টাগ্রাম আমি বলছি সর্বনাশ করে দিচ্ছে। সবাই এতগুলো কোয়াক্সকে ফলো করে। একটা কেস আমার কাছে এসেছে, ওর বাচ্চা ডাইজেশনে খুব প্রবলেম ছিল, আর আমার ফার্স্ট কনভারসেশন করার পর আমার মনে হয়েছিল কি এটা আইবিএস কেস আছে। আমি 3 ইয়ার্স টুইন্স, ঠিক আছে। তখন আমি ওকে বললাম কি তুমি গ্যাস্ট্রোকে দেখাও, কিন্তু ও বলছে কি আমি দেখিয়েছি, কিন্তু ও গ্যাস্ট্রো বলছে কিছু প্রবলেম নেই, কিন্তু ও বেশি কিছু ডাইজেস্ট করতে পারছে না। যখন আমি ডায়েট্রিকল দেখেছি, সারা দিন শুধু প্রোটিন জিনিস, আর কিচ্ছু নেই। আর আমি মিন্স যদি আমি ক্যালকুলেট করি ওর বাচ্চার যতটা ওয়েট আছে ওর থেকে অলমোস্ট 3 গ্রামস পার কেজি বডি ওয়েট দেওয়া হচ্ছে, আর আরডিএ কত আছে, ম্যাক্সিমাম 1 গ্রাম। তো বাচ্চার ঠিক আছে, বাচ্চার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট জন্য প্রোটিন লাগবে, সব জায়গায় এটা বলা হচ্ছে। আর মা বাবা কি খাওয়াচ্ছে শুধু প্রোটিন, পুরো দিন শুধু প্রোটিন আর কিচ্ছু নেই। নো ফ্রুটস ভেজিটেবলস তো বাচ্চারা রিজেক্ট করে দেয়। আর মা বাবা আজকে যেভাবে এনভায়রনমেন্ট হয়ে গেছে কি দুটো লোককেই কাজ করতে হয়, টাইম নেই। তো বাচ্চারা যারা জিনিস খাচ্ছে হ্যাপিলি খাওয়াচ্ছে, কিন্তু সিমটমস অলমোস্ট আইবিএস মতো ছিল। কিন্তু তারপর আমি যেভাবে ইমপ্রুভমেন্ট হয়েছে কি না তোমাকে ব্যালেন্স রাখতে হবে। ফার্স্ট অফ অল 3 ইয়ার ওল্ড অ্যাকসেপ্ট তো ইজিলি করবে না, তো খুব টাইম লেগেছে, কিন্তু সিমটমসটা কমিয়ে দিয়েছে। বমিও ছিল, ওর বমিও ছিল। মোস্টলি আইবিএস and আইবিডি ইজ ইন্টেস্টিনাল পার্ট, সো বমি ওখানে থাকবে না, কিন্তু বাচ্চারা বমিও ছিল। আর হচ্ছে আমার কাছে আরেকটা অ্যাডাল্ট কেস এসেছে, ও সিন্স পিউবার্টি ও শুধু জাঙ্ক ফুড বেশি খেয়েছে।
পুরো জীবন শুধু জাঙ্ক ফুড, অ্যান্ড নাও হি হ্যাজ বিগ কিডস। ওকে, স্ট্রিট ফুড খুব বেশি খেয়েছে, এভাবে প্রবলেম। আরেকটা কেস এসেছে যেখানে স্লিপ সাইকেল খুব খারাপ ছিল জব জন্য। ও ও কেস নিউজিল্যান্ড থেকে এসেছে, তো ওর নাইট ডিউটি ছিল, ওর এভাবে কিছু ক্লায়েন্টেল ছিল বেশ যেখানে নাইট ডিউটি ছিল। তো ওর খুব বেশি আইবিএস মতো সিমটমস ছিল। সো if I point out, basically lifestyle যদি আমরা দেখি, if we are eating too much of any nutrient, protein হয়, fat হয়, তো এটাও প্রবলেম করবে। if the pregnancy diet is not good, এটা প্রবলেম করবে। if we are eating too much of junk food, problem অবশ্যই করবে। I mean there is endless problems which junk food can cause। আমি তো সবাইকে বলি কি junk food একদমই ছেড়ে দাও, একদম খেতে হবে না। আর আমার কাছে মোস্টলি যারা যারা ক্লায়েন্টস আসছে, ওই দিস ইজ ওয়ান থিং দে আর লার্নিং। যে যখন আমি এমসে ছিলাম, আমার ওখানে ভিনা ম্যাম ছিল, ওর খুবই খুবই সুন্দর কাউন্সিলিং করতো ওখানে, খুব সিনিয়র। আর আমি ওর একদম ফ্যান ছিল, যেভাবে ও কাউন্সিলিং করতো আমি সবকিছু ওখানেই শিখেছি। হার ডায়লগ ইউজ টু বি এভরি কাউন্সিলিং, এভরি চাইল্ড, পিডিয়াট্রিক ডিপার্টমেন্টে ছিলাম না, তো এভরি চাইল্ডকে বলতো যারা জিনিস ইয়ে প্যাকেট, বটল আর কার্টন মধ্যে আসছে ও খাবে না। আর বাচ্চারা ফোন করে করে জিজ্ঞেস করছে আমি গ্লুকন ডি খাবো, তো ম্যাম বলছে কি আচ্ছা ও কি ট্রি গাছ পাকা হয়, বলছে না তখন খাবো না, নো। তো এভাবেও বুঝিয়ে দিয়েছে কি যারা ন্যাচারাল জিনিস, ন্যাচারাল সোর্স থেকে আসছে, ফর ননভেজ অলসো, মিল্ক অলসো তো গাছ পাকা নেই অবশ্যই, বাট কিন্তু এভাবেই এক্সপ্লেন করা হয়েছে। তো বাচ্চারা বুঝতে পারছে কি এটা খেলে অবশ্যই সর্বনাশ হবে। প্লাস সব থেকে বেশি প্রবলেম করছে ইউটিউব এন্ড ইনস্টাগ্রাম। আই মিন আমার কাছে কতটা পেশেন্ট আসছে কি আমি না ইউটিউব থেকে এটা ফলো করেছি, আমার না গ্যাস্ট্রো প্রবলেম খুব বেশি। এখনই একটা এসেছে 6 কেজি আমি ওয়েট লস করে নিয়েছি, কিন্তু আমার গ্যাস্ট্রো প্রবলেম হচ্ছে, আমার এটা প্লাস অবশ্যই অন্য প্রবলেম, বডি একস এন্ড বোন ডেন্সিটি কমে গেছে, সেভারাল প্রবলেমস হয়েছে। So sleep cycle, this is one starking case I had. She was a pilot and she was an international pilot. তো ওর সাইকেল খুব খারাপ ছিল, বিকজ এখান থেকে বেরোচ্ছে নাইট অ্যান্ড ওখানে যখন রিচ করছে তখন আবার নাইট, ইন্টারন্যাশনাল পাইলট, অ্যান্ড দ্যাট ইউজ টু বি আ ভেরি রেগুলার স্কেডিউল ফর হার। ও জেটল্যাগ থেকে বেরোতে পারছে না, ওর এতগুলো হরমোনাল প্রবলেমস তো হয়েছে, প্লাস গ্যাস্ট্রো প্রবলেমও হয়েছে। আমি ওকে বললাম কি আপনি প্লিজ একটা রেস্ট নাও, জব থেকে একটু রেস্ট নাও, না হলে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না, আপনার সলভ হবে না প্রবলেম। তো ও করেছে কিনা আমি জানি না, আবার আসেনি। অবশ্যই জবকে তো কেউ স্যাক্রিফাইস করতে চায় না, কিন্তু যখন হেলথের উপরে কথা আসছে তখন তো করতেই হবে, সেটা মাথায় যায় না, অনেক লোক করে না। ওয়ার্ক লাইফ ব্যালেন্স, অনেকজন জবকে এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছে কি হেলথকে একদম দিচ্ছে না। আমার কাছে ক্লায়েন্টস আসছে সকালে খায় না, কেন বাচ্চাকে সবকিছু করতে হয়, সকালে খাবার টাইম নেই। যখন অফিস পৌঁছচ্ছে 9 o'clock, যদি অফিস পৌঁছচ্ছে তখন যাওয়ার পর একদম তো খেতে পারবে না, অবশ্যই মিটিংস আছে, সবকিছু কাজগুলো আছে। 11-11:30ও ফার্স্ট খাওয়ার জন্য টাইম পাচ্ছে। যদি 11-11:30 খেয়ে নেবে তখন আবার লাঞ্চ প্রপারলি টাইম দিয়ে খাবে না, 4-5 এভাবে লাঞ্চ খাচ্ছে। যখন বাড়ি আসছে অনেকটা তো টায়ার্ড হচ্ছে, সেটা তো কথা, প্লাস অনেকটা গ্যাস্ট্রিক প্রবলেম এভাবে আমি দেখতে পাচ্ছি। প্লাস মোস্টলি যেমন সকালে বাচ্চার জন্য টিফিন তৈরি করছে কিন্তু নিজের জন্য করছে না, এখনই সুইগি জোম্যাটো আর একটা প্রবলেম হয়ে গেছে। সুইগি জোম্যাটো না আমার মনে হচ্ছে একটা ক্রুয়াল বিজনেস হয়ে গেছে, কি ফর কনভিনিয়েন্স, যতটা যেখানে কনভিনিয়েন্স করে সেল হচ্ছে। আমি আরেকটা জিনিস নোটিস করেছি, আমি মোস্টলি অনলাইন কখনো কিনি না, কিন্তু যখন আমি অনলাইন ডাল কিনছি ওখানে বেশি কিরা থাকছে, আর যদি লোকাল মার্কেট থেকে কিনছি ওখানে কিরা থাকছে না। নাও ইউ উইল নেভার কাম টু নো কতটা প্যারাসিটিক, যদি বিকজ নাওয়াডেজ সবাই তো বলছে কি আমার তো ক্লিন ডাল, আমি ক্লিন করে দিচ্ছি, মিল্ট করে দিচ্ছি, আপনি সবসময় দেখতে পারবেন না, ঠিক আছে, যখন অব্দি অনেক বড় বড় না হয়ে গেলে আপনি দেখতে পারবেন না। প্যারাসিটিক ইনফেকশন হয়ে যাবে, বেড়ে যাবে, ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করবে, তারপর আপনার আইবিএস সিমটমস আসতে পারবে, তখন আপনি জানবেন ও এটা তো প্রবলেমের জিনিস হয়ে গেছে। কিন্তু আমি পুরোটা জানি না কিভাবে দিস পিপল আর কিপিং, কিন্তু
কোভিড টাইমে আমরা একবারই দুবারই রাজমা কিনেছি, আর রিসেন্টলি স্প্রাউটস জন্য, কেন স্প্রাউটস এর জিনিস আমি এখানে পাইনি, তো আমি একবারই দুবার কিনেছি। এভরি 2-3 টাইমস আমার এক্সপিরিয়েন্স, এভরি টাইম বড় বড় কিরা ছিল। So this is also a problem. I never support online shopping specifically for perishables. Local market অনেকটা আছে, ইন্ডিয়াতে তো কিছু প্রবলেমই নেই, সব জায়গা আছে লোকাল মার্কেট। কলকাতায় কতটা আছে, 2 কিলোমিটার মধ্যে বড় বড় মার্কেট আছে, অনেকটা জিনিস আছে, তো আমরা তো কিনতেই পারি। কিন্তু শুধু কনভিনিয়েন্স জন্য আমরা যতটা জিনিস করছি, কোথায় না কোথায় প্রবলেম করছে, আমি এটাই দেখতে পাচ্ছি। অ্যান্ড স্প্রাউটস আমি অলরেডি খেয়ে নিয়েছি, তারপরে নোটিস করেছি কি ওখানে তো এতগুলো কিরা আসছে, তো ওয়ান টাইম তো অলরেডি কনজাম্পশন হয়ে গেছে। অনেকবার আপনি জানতে পারবেন না, যখন অব্দি বড় না হয়ে গেলে আপনি জানতে পারবেন না তো কোথায় থেকে কিনছে, সেটাও একটা কথা। আর কতদিন ধরে ওখানে ধরা আছে, কিভাবে ধরা আছে, ওখানে কি ময়েশ্চার আছে, কেন ময়েশ্চার না হলে এই সিজনে তো অবশ্যই ইট ক্যানট গ্রো। মোস্টলি কিরা প্রবলেম হবে আমাদের কিচেনে, কিরা প্রবলেম হবে মনসুনে, কলকাতায় মনসুন যখন হবে। এখনই তো সেভাবে হচ্ছে না, এতগুলো ময়েশ্চার নেই এনভায়রনমেন্টে, মিনস ওর গোডাউন যেখানে আছে ওখানে ময়েশ্চার কন্ট্রোল নেই, প্রবলেম আছে। তো সেভাবে আমরা অনেকটা লাইফস্টাইল জিনিসটা যেখানে নতুন করা হয়েছে, everything convenient is not good. Yes, you use blender in your kitchen, that is good, fine. You use chopper in your kitchen, that is fine. You clean everything with salt water or soda water, that is fine. নতুন জিনিসটা যতটা হচ্ছে, অনেক জিনিস কনভিনিয়েন্ট আছে, oven আছে, কাস্ট আয়রন তাওয়া আছে, ব্লেন্ডার্স অনেক ভাবে হয়ে গেছে, সেটা আছে, that is good. Save your time, I'm not saying don't save your time, but there are perishables which need to be brought with lot of caution, otherwise that can also create problems. So that is also a problem. Jal খায় না, this is the weirdest thing I see in Indians. আমরা তো ট্রপিক্যাল কান্ট্রিতে থাকছি, ড্রাই হয়, এত সানরেজ থাকে, এত বেশি টেম্পারেচার থাকে, আর মানুষ আর জল খাচ্ছে না, ডাইজেশন তো অবশ্যই প্রবলেম হবে। আপনি দেখতে পারবেন যখন আমরা ফিশ খাই বা ছোলা খাই বা কিছু হাই প্রোটিন খাই, হাই ফ্যাট খাই, আমি বেশি জল চেষ্টা হয়, কেন? অবশ্যই ফর ডাইজেশন উই রিকোয়ার দ্যাট কাইন্ড অফ ওয়াটার, বাট লোক খাচ্ছে না। তারপর হচ্ছে বেশি সোয়েট হচ্ছে, কিন্তু আমি ইউরিন কিভাবে করবো সেজন্য আমি খাচ্ছি না, জল খাচ্ছে না, তারপরে বেশি কনস্টিপেশন হয়ে যাচ্ছে। বেশি কনস্টিপেশন যদি থাকবে তখন অবশ্যই ব্যাকটেরিয়া ডিস্টার্ব হবে, হার্ড স্টুল যদি থাকবে তখন ব্যাকটেরিয়া ওখানে খারাপ হয়ে যাবে, বেশিক্ষণ ফিসিস ওখানে থাকছে তো বেশি ব্যাকটেরিয়া হয়ে যাবে, গুড ব্যাকটেরিয়া এক্সেস হয়ে গেলে তো প্রবলেম করতে পারে, তো তখন বেশি প্রবলেম থাকবে, the damage will start happening. Obviously then only good bacteria will not be there na, even bad bacteria would stay, will flourish, তখন কি হবে? অবশ্যই ড্যামেজ হবে। and regular constipation is definitely not good, and people are not sleeping on time, not waking up on time, তখন কি হচ্ছে? বাবল মুভমেন্ট টাইমের প্রবলেম হচ্ছে, টাইম প্রবলেম হয়ে গেলে বাবল মুভমেন্ট প্রপারলি হবে না। যদি একটা মানুষ ডেইলি 6 AM সকালে উঠছে আর 6:37 মধ্যে বাবল মুভমেন্ট করছে, তখন ওর বাবল ঠিক থাকবে। মানুষরা মোস্টলি কি করছে, বাকি দিন তো যেভাবে বাচ্চাকে স্কুল পাঠাতে হয়, অফিস যেতে হয়, সেভাবে করবে, কিন্তু স্যাটারডে সানডে আমার ছুটি আছে, আমি রাতে নেটফ্লিক্স দেখবো, সকালে লেট করবো, তো বাবল মুভমেন্ট খারাপ হয়ে যাচ্ছে, টাইমিং। তো যারা মুভমেন্ট হচ্ছে, প্রপালশন আর প্রোটিউটমেন্ট, যারা বাবল মুভমেন্টস হচ্ছে, ওটা প্রবলেম হয়, নার্ভাস প্রবলেমস হয়, ব্যাকটেরিয়াল প্রবলেম হয়, তারপরে আস্তে আস্তে করে এটা প্রবলেম করবে অনেক। ইভেন চিলড্রেন, বিকজ মোস্টলি কি হচ্ছে, ও রোজ দিন তো বাচ্চা স্কুল যাচ্ছে, ঘুমাতে পারছে না, স্যাটারডে সানডে ওকে ঘুমাতে দাও, 10টা 11টা অব্দি বাচ্চা শুয়ে থাকছে, ওর গাট তো খারাপ হয়ে যাচ্ছে। অ্যান্ড দিস ইজ সামথিং ইভেন মাই grandmother, who is uneducated in the world's view, she has never been to school, she also knew ki deri kore otha uchit noy, even she knows, she used to say ki eto deri kore jodi ghumacche or stomach kharab hoye jabe. This is something they know from experience, and now educated people are not understanding simple things. Netflix ki সকালে চলে না,
হ্যাজ নেটফ্লিক্স সেড কি রাত্রিবেলায় দেখতে হবে, সকালে চলবে না? কি প্রবলেম আছে আমি তো বুঝতে পারি না। কিন্তু মোস্টলি লোকই 3টের সময়, আমার কাছে একটা কাপল এসেছে রিসেন্টলি, ও বলছে 3 সেশন আমি নিয়েছি, শুধু কিচ্ছু কথা বেশি হয়নি। ফার্স্ট সেশন ডায়েট চার্ট এক্সপ্লেন করেছি, কেমন স্লোলি ও হ্যাবিট চেঞ্জ করতে পারে সেটা এক্সপ্লেন করেছি। সেকেন্ড সেশন মেজারমেন্টস, ডায়েট চার্ট সবকিছু ভালো করে এক্সপ্লেন করেছি। থার্ড সেশন কিভাবে এক্সারসাইজ করতে ভালো হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটাই শুধু করেছি। অ্যান্ড আফটার থার্ড সেশন আমাকে বলছে তোমার কথা শুনে আমি খুব ডিপ্রেস হয়ে যাচ্ছি। কেন? আমি শুধু বলেছি কি টাইমলি তোমাকে উঠতে হবে, টাইমলি স্লিপ করতে হবে। আর এখনই ও রাত্রি 3টের সময় ঘুমাচ্ছে, সকালে দেরি করে উঠছে, তো ও ডিপ্রেস হয়ে যাচ্ছে কেন? আমি একটা শিডিউল ফলো করার জন্য বলছি। আর এভরিওয়ান কোয়েশ্চেন্স মি কি আপনি কি কিছু আপনি সলিউশন দিতে পারবেন না? See, I can give a number of solutions. I have to earn. I can say false things also, okay, to make you happy as a client. কিন্তু আমাদের brain is the controlling center of our body. Voluntary brain কতটা পার্সেন্ট আছে and involuntary brain কতটা পার্সেন্ট আছে? আমাদের বডির যারা যারা ফাংশনস চলছে, এটা তো নিজের চলছে। আপনি খাওয়ার পর এটা তো বলছেন না এখনই এভাবে ডাইজেস্ট করো, এভাবে তুমি এনজাইম বের করো, এভাবে তুমি গ্যাস্ট্রিক জুস বের করো, এটা পিএইচ রাখতে হবে। দিস ইজ নট সামথিং আর ভলান্টারি ব্রেন ইজ কন্ট্রোলিং। আপনি নিজে করছেন না, এটা তো ইনভলান্টারি ব্রেনের কাজ। তো যেভাবে সিরকাডিয়ান রিদম কাজ করে, যেভাবে বাবল মুভমেন্টস কাজ করে, যেভাবে গুড ব্যাকটেরিয়া মেনটেন থাকবে, all that is not going to happen with our brain, voluntary brain. It is going to happen through our involuntary brain, and it has a system and it is going to follow that. If I say to my voluntary brain ki na ajke na tumi bowel movement ebhabe korbe na ebhabe korbe, so it is not going to listen to me. If my involuntary brain is not going to listen to me, how will your involuntary brain listen to me? What solution will I give? This is absolutely not possible. আমরা অন্য সাজেশন কিভাবে দেব? আমাদের বডিতে একটা সিস্টেম আছে and we cannot change that system. I cannot change that system. I cannot tell your involuntary brain ki na ও তো 3 PM ঘুমাবে, 3 AM ঘুমাবে, দেরি করে উঠবে, ওর সিরকাডিয়ান হরমোনাল সাইকেল আর সবকিছু যারা আছে আপনি মেনটেন করো, আর ও শুনে নেবে? Your involuntary brain, is it possible? It is funny. And আমি জানি আমাকে না অনেকজন আর্গিউ করে ও ডায়েটিশিয়ান বলছে হবে। ফার্স্ট তো আমার রিয়াকশন থাকে ঠিক আছে তারপরে ওখানে যাও, কিন্তু আমি জানি কি দ্যাট ইজ রং। দ্যাট ডায়েটিশিয়ান ইজ জাস্ট ট্রাইং টু অ্যাট্রাক্ট ক্লায়েন্টস, and I don't know whether she is a dietitian or not because quacks তো অনেকটা আছে আমরা জানি, কিন্তু this is very strange. আমার একটা ইভেন উইথ কোয়ালিফাইড ডায়েটিশিয়ানটা হয়, আমার একটা, আমি নাম বলবো না, কিন্তু একটা ডায়েটিশিয়ানকে আমি জিজ্ঞেস করেছি কি তুমি যারা পোস্ট দিয়েছো এটা তো আমার কখনো পড়াশোনা হয়নি, এভাবে কিছু রিসার্চ নেই, তুমি এটা লিখেছো কেন? ও বলছে বিজনেস কে লিয়ে তো করনা পড়তা হ্যায় না। দিস ইজ দ্য মাইন্ডসেট। সো ইফ সামওয়ান ইজ টেলিং ইউ সামথিং which is not according to the physiology of our body, then they are lying. And internet is a place to lie. We have to understand that. That is also a very big problem. Into IBD, like I already discussed, it is an autoimmune disease. It will happen due to genetic, environmental and other factors. Plastic, আমি জানি না কতটা ড্যামেজ করছে, কিন্তু এখনই মাইক্রোপ্লাস্টিক আমাদের এভরি সেল থেকে পাওয়া যাচ্ছে। আপনি যদি ডক্টরস ইন্টারভিউ শুনবেন, যেমন এনডিটিভি আর এই চ্যানেলে হয় না হেলথ টক, যেখানে ডক্টররা কথা করছে, ওখানে হার্ট সার্জনস এভাবে বলেছে, ক্যান্সার অনকোলজিস্ট এভাবে বলেছে, ক্যান্সার অনকোসার্জনস বলেছে, আর গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বলেছে, আমি সব নিউরোলজিস্ট, ইভেন ব্রেনে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। যতটা আমরা প্লাস্টিক ইউজ করছি, অ্যান্ড আই ফিল আমরা খুব লাকি আমরা বেঙ্গলে থাকছি, এখানে জুট খুব ইজিলি পাওয়া যায় অ্যান্ড কমতি দামে। আমার একটা এত বড় জুটের ব্যাগ আছে 50 রুপিস, খুব বেশি দাম নেই, আর খুব সুন্দর ডিজাইন, খুব সুন্দর করেছে। বেঙ্গলে দিস ইজ দ্য আর্ট না, দিস ইজ লোকাল জিনিস।
দাম বেশি থাকে না, কিন্তু খুব সুন্দর স্টাডি, একদম খুব ভালো জিনিস আছে। আর অনলাইন কোথায় কিনতে হবে না, লোকাল সব জায়গা আছে, আর খুব সুন্দর ডিজাইন। আর যেখানে আমি যাই আমি ওটা ক্যারি করতে পারি। কিন্তু লোকে কি করছে, না আমাকে প্লাস্টিক দাও। আর দ্যাট ইজ ওয়ান ভেরি বিগ রিজন কি ডিসপোজেবল প্লাস্টিক যতটা আমরা ইউজ করছি, এখনই কি হয়ে যাচ্ছে কি পার্টি যদি বাড়িতে আছে, আমাকে বাসন ওয়াশ করতে হবে, তো আমি কি করব, আমি প্লাস্টিক ডিসপোজেবলস নিয়ে আসবো। প্লাস্টিক এতগুলো ইউজ হচ্ছে, দ্যাট ইজ আনাদার রিজন where IBS, IBD can form, because obviously microplastics is causing damage, সব জায়গা ড্যামেজ করছে। ইভেন রিসেন্টলি আমি একটা ইন্টারভিউ দেখেছি, নিউরোসার্জনে বলেছে কি মাইক্রোপ্লাস্টিক ব্রেন পর্যন্ত পৌঁছে গেছে, এত বেশি ড্যামেজ করছে। সো দিস আর মেজর রিজনস। অ্যান্ড যদি আমরা একটা ব্যালেন্স সবকিছু ফলো করি, খুব ডিফিকাল্ট নয়, খুব খুব বেশি এভাবে কিছু নেই কি কিছু আলাদা জিনিস অন্য জায়গা থেকে একদম দামি জিনিস আসে সেটা খেলেই আপনার স্টমাক ঠিক থাকবে, ইয়া আপনার গ্যাট ব্যাকটেরিয়া ঠিক থাকবে, সেটা কিছু নয়। নর্মাল ব্যালেন্স লোকাল সিজনাল ডায়েট যতটা খাবেন সেটাই ভালো, অ্যান্ড নর্মাল একটা শিডিউল ফলো করবেন সেটাই ভালো। এখনই অনেকজন বলছে আমি তো নাইট পারসন। নো, your involuntary brain is not accepting that. You're not night person. Nobody is night person. Bat is night person. Owl is night person. Humans are not night person. That is not possible. Jotota argue karo, it's not possible. আর যদি আমরা ডায়েট উপরে কথা করি, আই থিঙ্ক তামান্না হ্যাজ সাম নেটওয়ার্ক ইস্যু। সো যদি আমি ডায়েট উপরে একটু কথা বলি, এইভাবে যদি প্রবলেম হয়, তো যেমন ব্যালেন্স ডায়েট আর মোটামুটি সব লাইফস্টাইলের জিনিস ডিসকাস করেছি, সেটা আইবিএস জন্য ভালোই আছে। কিন্তু আইবিডির জন্য স্পেসিফিক ডায়েট থাকে, একটা লিস্ট হয় কার্বোহাইড্রেট রিচ ফুডস, যেখানে ফডম্যাপ মিনস এটা স্মল কার্বোহাইড্রেট চেইনস যারা ডিফিকাল্ট টু ডাইজেস্ট। ওকে, সো লো ফডম্যাপ ডায়েট দিতে হবে ওখানে, যেখানে আইবিডি থাকে, ক্রনস ডিজিজ বা আলসারেটিভ কলাইটিস থাকে। কিন্তু এটা অবশ্যই খুব ডেফিশিয়েন্ট ডায়েট আপনি নিজে করে ফলো করতে পারবেন না, আপনাকে কোয়ালিফাইড ডায়েটিশিয়ান কাছেই যেতে হবে, আপনি নিজে তো করতে পারবেন না। তো মোস্টলি ইট ইজ আ ভেরি রিস্ট্রিক্টিভ ডায়েট, মোস্টলি ইন্টারনেট থেকে দেখে আপনি ফলো করবেন না। প্লাস যখন আপনি ডায়েটিশিয়ান কাছে যাবেন, মোস্টলি স্টার্ট যখন ডায়েটিশিয়ান করবে তখন আপনাকে লো ফডম্যাপ ডায়েট দেবে, অনেকটা রেস্ট্রিকশন দেবে, কিন্তু ওটার আপনার ব্যালেন্স ডায়েটটা থাকবে না, পুরোটা নিউট্রিশন পাবেন না। হতে পারে তখন ডক্টরস কিছু একটা ডক্টর অ্যান্ড ডায়েটিশিয়ান টিম কিছু একটা সাপ্লিমেন্টসও দেবে, কিন্তু আস্তে আস্তে ডায়েটিশিয়ানের টার্গেট থাকবে কি যতটা পারেন ম্যাক্সিমাম ফুডকে রিইন্ট্রোডিউস করার জন্য। হতে পারে কি আপনি যেমন ফর এক্সাম্পল আপনি যদি একটা ডাল আপনার একটা গ্রেন আপনার ফডম্যাপ মধ্যে আসছে আর আপনি এখনই ডাইজেস্ট করতে পারছেন না, কিন্তু হতে পারে আপনার যখন ট্রিটমেন্ট চলছে একটু পরে আপনি ডাইজেস্ট করতে পারবেন, কিন্তু যতটা ইচ্ছা সেভাবে নয়, অল্প খেলে ডাইজেস্ট করতে পারবেন। তো সেভাবে আমরা অল্প অল্প করে ম্যাক্সিমাম জিনিসটা রিইন্ট্রোডিউস করতে চাই, কিন্তু রিইন্ট্রোডিউস করার জন্য একটা গাইডলাইন্স আছে কি আপনি সবকিছু একসঙ্গে রিইন্ট্রোডিউস করতে পারবেন না, স্লোলি করতে হবে। একটা দুটো জিনিস আগে করবেন, দেখবেন কিভাবে টলারেট হচ্ছে না তখন আবার বের করে দিতে হবে, আবার অন্য জিনিসটা ট্রাই করতে হবে, সেভাবে একটা সিস্টেম থাকে। অ্যান্ড ইউ হ্যাভ টু ডু ইট উইথ আ কোয়ালিফাইড ডায়েটিশিয়ান। আপনি নিজে করে করতে পারবেন না, ইট ইজ আ ভেরি ডেফিশিয়েন্ট ডায়েট, লো ফডম্যাপ ডায়েট। অ্যান্ড ডায়েটিশিয়ানের মিনস আমার কাছে যতটা একদম সিভিয়ার কেসেস যারা আমি দেখেছি, তখনও আমি ম্যাক্সিমাম 3 to 4 months লো ফডম্যাপ দিয়েছি, তারপর রিইন্ট্রোডিউশন করার পর অল্প অল্প করে অ্যাটলিস্ট আমি কিছু একটা ইন্ট্রোডিউস করে দিয়েছি। সবকিছু বারণ থাকলে তো অবশ্যই সবসময় সাপ্লিমেন্টস উপরে থাকবেন, দ্যাট ইজ অলসো সিনথেটিক, দ্যাট উইল অলসো হ্যাভ সাইড এফেক্টস, তো আমার প্রবলেমটা বেড়ে যাবে। তো দ্যাট ইজ আ বেসিক মেথডোলজি।
প্লাস অনেকটা প্রোটিনসও ডাইজেস্ট হয় না, যেমন মিল্ক কেসিন ডাইজেস্ট হবে না, অনেকটা ইভেন ডাল প্রোটিন অনেক লোক ডাইজেস্ট করতে পারে না। তো উই হ্যাভ টু ফিগার আউট কি এলিমিনেশন ডায়েট থাকে ওখানে। We have to figure out কোন জিনিসটা মানুষ means firstly when we start an IBD patient or even an IBS patient, we start with a very simple and easy to digest diet যেখানে ম্যাক্সিমাম যারা জিনিসটা প্রবলেম করতে পারে লং চেইন প্রোটিনস অ্যান্ড হাই ফ্যাট অ্যান্ড স্পাইসেস অ্যান্ড এভরিথিং আমরা রেস্ট্রিক্ট করি, একদম সিম্পল টু ডাইজেস্ট ডায়েট দিই। কিন্তু উইদিন 1 week যদি আপনার ইমপ্রুভমেন্ট হয় আমরা রিইন্ট্রোডিউস করা উচিত করি, মাইনার করবো। But there is a catch. Okay, like আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার কাছে একটা পেশেন্ট ছিল, IBD পেশেন্ট ছিল, প্রপার আলসারেটিভ কোলাইটিস ডায়াগনোস হয়ে গেছে। ওখানে অবশ্যই মিল্ক তো খেতে পারে না, কিন্তু গ্রেড বেশি ছিল না, তো ওর বেশি কিছু প্রবলেম ছিল না। তো আমি এখনই যতটা সিমটমস ছিল, ডায়রিয়া বেশি হয়েছিল, তো আমি মিল্ক সবকিছু বারণ করেছি। তো আফটার I think 8 weeks or something, I reintroduced. I told him to take, because ও মিল্ক খুব বেশি ভালোবাসতো, ছোট বাচ্চা ছিল তো ও আমাকে আবার জিজ্ঞেস করতো কি আমি খেতে পারি। তো আমি বললাম ঠিক আছে, ফর 3 days আপনি শুধু 100 ml ট্রাই করবেন, যদি টলারেট হয় তখন আমি জানাবো কি করতে হবে, ঠিক আছে, বাট জাস্ট ফর 3 days, and after that we will keep a gap. আমি সবকিছু এক্সপ্লেন করে দিয়েছি, মাকে এক্সপ্লেন করে দিয়েছি, বাচ্চাকে এক্সপ্লেন করে দিয়েছি। 2 দিন তো করেছে, 3rd ডে কিছু একটা মিল্কশেক বানিয়ে খুব বড় গ্লাস মধ্যে নিয়েছে কি আমার তো ডাইজেস্ট হয়ে গেছে, 2 দিন করে আমার ডাইজেস্ট, তারপরে ভীষণ ডায়রিয়া হয়েছে। তো হোয়াট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইজ কি যদি ডায়েটিশিয়ান আপনাকে বলছে কি 100 ml 3 days করে দেখবো, অ্যান্ড সি ইট ক্যান শো দ্য ড্যামেজ আফটার ফিউ ডেজ অলসো। সো 3 days দেওয়ার পর আমাকে একটা 1 week গ্যাপও করতে হয় কি ইফ এনি সিমটমস কাম, ইট ক্যান বি বিকজ অফ দ্যাট। সিমটমস কখন তো একটু দেরি করে আসে, তো আমাকে একটা চেক করতে হয়। তো এলিমিনেশন ডায়েট অ্যান্ড রিইন্ট্রোডাকশন ইজ ভেরি চ্যালেঞ্জিং প্রসেস স্পেসিফিক্যালি। অ্যান্ড ইউ নো হোয়াট, ফর এ ডায়েটিশিয়ান সব থেকে ইম্পর্টেন্ট অর্গান সিস্টেম আছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। একটা হসপিটালে এই কথাটা আমরা খুব সময় ডিসকাস করেছি যখন হসপিটালে ছিলাম। একটা কিডনি পেশেন্ট আসছে, আমি ফোন করে ঠিক আছে কিডনি ডায়েট দিয়ে দাও, লিভার পেশেন্ট আছে, আচ্ছা লিভার ডায়েট দিয়ে দাও, আচ্ছা ডায়াবেটিক দিয়ে ডায়াবেটিক ডায়েট, এভাবে আমরা ডিসকাস করতাম FNB ডিপার্টমেন্ট, বিকজ ম্যাক্সিমাম তো গাইডলাইন্স দেওয়া আছে। গ্যাস্ট্রো পেশেন্ট আসছে, আমাদের সিস্টেম ছিল ফার্স্ট উই হ্যাভ টু গো সি দ্য রিপোর্ট, সি এভরিথিং। হতে পারে ও পেশেন্ট NPO থাকবে, হতে পারে কিছু একটা বেশি প্রবলেম আছে, কি দেবো কি না দেবো, কি অ্যালাউড আছে, কি প্রবলেম আছে, ওটা প্যানক্রিয়াটাইটিস হতে পারে, ওর সাইও হতে পারে, ওর কিছু একটা কি জিনিস সার্জারির জন্য এসেছে, কি প্রবলেম হয়েছে, কেন অ্যাবডোমিনাল পেন, সবকিছু দেখা সবকিছু চেক কিছু হয়ে গেলে পর আমরা স্পেসিফিক্যালি গ্যাস্ট্রিক ডায়েট যারা উচিত সেটা দেব। দ্যাট ইজ দ্য লেভেল অফ care we have to do when it is a gastro patient in hospital. That is the rule. ফাইল না দেখলে, আর যদি ডক্টর এখনই রাউন্ড করে নি, এখনই নোটস নেই, তখন কিছু প্ল্যান করবেন না, সেটা রুল আছে ওখানে। ফর আস মোস্ট ইম্পর্টেন্ট পেশেন্ট ইজ গ্যাস্ট্রো পেশেন্ট। কেন ফার্স্ট আওয়ার ফুড যাচ্ছে গ্যাস্ট্রো সেকশনে, গ্যাস্ট্রো অর্গানসই ফার্স্ট আপনাদের ফুড ইনজেস্ট, ডাইজেস্ট অ্যান্ড অবজর্ব করছে। ওখানেই যদি প্রবলেম আছে তখন অনেকটা বেশি প্রবলেম হয়ে যেতে পারে। সেই জন্য we have to be very careful, and সেজন্য বারবার করে বলছি কি আপনি কোয়ালিফাইড ডায়েটিশিয়ান ছাড়া এই জিনিসটা নিজে করতে পারবেন না, ইউ হ্যাভ টু ডু ইট। আমি এক্সপ্লেন করে দিচ্ছি কি লো ফডম্যাপ ডায়েট আছে, এলিমিনেশন করতে হয়, রিইন্ট্রোডিউশন করতে হয়, সবকিছু করে দিচ্ছি, কিন্তু উইদাউট কোয়ালিফাইড ডায়েটিশিয়ান আপনি করতে পারবেন না। সিমিলারলি উইথ আইবিএস মধ্যে মোস্টলি যারা পেশেন্ট আমার কাছে এসেছে মোস্টলি সবকিছু খেতে পারছে, ইভেন মিল্ক খেতে পারছে, গ্লুটেন খেতে পারছে, প্রবলেম হচ্ছে না। কিন্তু যখন রিইন্ট্রোডিউস করেছি অল্প করে করেছি আমি, ও যতটা ইচ্ছা সেভাবে খেতে পারবেন না, কিন্তু খেতে পারছে যদি ভালোবাসে। কিন্তু অনেকজন ভালোবাসে না, মিল্ক পছন্দ করে না, তখন ঠিক আছে অন্য জিনিসটা দিয়ে দেবো। কিন্তু মোস্টলি আইবিএস পেশেন্টস যদি রিভার্স হয়, যদি সিমটমস বেটার হয়, ও মোস্টলি ব্যালেন্স ডায়েট উপরে আসতে পারে। বাট যতটা শিখিয়েছি লাইফস্টাইল ডায়েট সবকিছু পুরো জীবন ফলো করতে হবে, একদিন দুদিন করে লাভ নেই। অ্যান্ড ইভেন ফর আইবিএস, ইভেন ফর আইবিডি, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল ফর লাইফ, বিকজ অর্গান সিস্টেম একটু তো সাসেপ্টেবল হয়ে গেছে।
নিজের জন্য। So we have to be careful for life now. That is important. Thank you so much, ma'am. There is a question that any guidance for vitamin D? Vitamin D নিয়ে কি কিছু guidance দেওয়া যায়, ma'am? Vitamin D to that is actually easier because human system D দুটো D আছে, vitamin D2 and D3. D2 হচ্ছে ডায়েট থেকে and D3 হচ্ছে সানলাইট থেকে। and in humans আমরা দেখা হচ্ছে D3 বেশি অবজর্ব হয়, তো শুধু সানলাইট এক্সপোজার করে লাভ হয়ে যেতে পারে। and even আমি মিন্স যদি একটা গ্যাস্ট্রো প্রবলেম নেই, শুধু ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি হয়েছে, সেখানে আমি অনেক সময় দেখেছি কি যদি ইভেন ইফ আই এম গিভিং ডেরি এগস সবকিছু দিচ্ছি আর প্লাস সাপ্লিমেন্ট চলছে, তো যখন অবধি সাপ্লিমেন্ট চলবে ও পেশেন্ট মেনটেন করে নেবে, কিন্তু যখন সাপ্লিমেন্ট ছাড়ছে সানলাইট ছাড়া ও মেনটেন করতে পারে না। and again this is also very ironical in India কি ট্রপিক্যাল কান্ট্রি আছে, সানলাইট প্রচুর আছে, কিন্তু ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে। কেন? আমরা সানলাইট অ্যাভয়েড করছি। যখন লু চলে, যখন খুব বেশি টেম্পারেচার হয় তখন করতে হবে, কিন্তু মোস্টলি আচ্ছা ভাইটামিন ডি স্টোরেজ হতে পারে আমার বডিতে, তো এভাবে নয় কি এভরিডেই করতে হবে কি খুব বেশি রোদ আছে তখনও যেতে হবে, সেভাবে তো কিছু নেই। ইট ইজ ভাইটামিন উইচ গেট স্টোরড। সো আপনি যখন সুবিধা হচ্ছে তখন যান, কিন্তু ইউভি রেজ makes vitamin D in our skin. So আমাকে 10 to 3 মধ্যে যারা সানলাইট আসছে ওর মধ্যে 20 মিনিটস 25 মিনিটস করলে লাভ হবে। প্লাস 20 মিনিটস একসঙ্গে করতে হবে সেটাও নাই, অবশ্যই এত রোদ আছে, এত গরম পড়ছে সব জায়গা, মিনস কলকাতায় তো স্টিল একটু বেটার, কিন্তু যেমন আপনি দিল্লিতে যাবেন, পাঞ্জাব যাবেন, ওখানে রাজস্থান যাবেন, হরিয়ানা, ওখানে এত বেশি রোদ থাকে, তখন তো 10 পর্যন্ত করতে হবে না, একটু আগে থেকে ইউভি রেস পেয়ে যাবেন, এত বেশি রোদ। কিন্তু ব্রেক করে করে আপনি করতে পারেন কি 5 মিনিটস খিড়কি কাছে চলে গেছেন, বাল্বে চলে গেছেন, তারপরে আবার এসে গেছেন, 5 ব্রেক করে করে 20-25 মিনিটস খুব বেশি নেই। আমরা যেমন হসপিটালে ছিলাম, আফটার লাঞ্চ আমরা একটু চলে যেতাম ওয়াক করে, and I'm talking about Amritsar, where the sunlight is very harsh there, কিন্তু 5 মিনিটস ওয়াক করে আপনি আসতে পারেন। তারপরে কখন কাজ করছেন উইন্ডো কাছে করে নেবেন, কখন বালকনি চলে যাবেন, এভাবে একটু একটু করে করতে হবেন, কিন্তু নট ফর সিগারেট স্মোকিং। দিস ইজ সামথিং আই হ্যাভ সিন, অনেকজন ব্রেক নিচ্ছে ফর সিগারেট স্মোকিং। নাও দ্যাট ইজ গোয়িং টু ড্যামেজ ইয়োর গাট, not only your lungs, it is going to damage everything. So it damages our gut also, so we have to understand pharynx আছে এখানে, ওখান থেকে তো যেতে পারে, the nicotine and all the toxins can go inside the gut, it is easy. and আমাদের যারা গ্যাস্ট্রিক জুস আছে ও ইনফেকশন কে ডিস্ট্রয় করতে পারে, মলিকিউলস কে ডিস্ট্রয় করবে না, টক্সিনস কে ডিস্ট্রয় করবে, ও তো যাবে, and then it will create further damage, intestinal damage, stomach damage, কিছুই করতে পারে। তো we have to be careful. So when you are going for sunlight, because this is something I've seen in even in hospital, I mean আমি আমার অবাক ছিলাম কি এখানে তো এত পেশেন্টস আসে তখনও শিখতে পারছে না মানুষ, বাইরে এসে ডক্টর স্মোক করছে, তো you are coming out for sunlight for vitamin D and damaging your entire system with smoke. That is also very funny. And another very damaging thing which is happening nowadays, drugs খুব বেশি কনজাম্পশন হচ্ছে পার্টিজ মধ্যে সব কিছু। and আমি কোথা থেকে জানাচ্ছি, কমেডি আসছে না, ওখানে কমেডি করছে ড্রাগসের উপরে, কি আমি এটা খেয়েছি এইভাবে হয়েছে, মিনস ইট ইজ লাইক নর্মাল, যেমন ক্যান্ডি খেয়েছে। তো even every kind of addiction is going to create problems. We have to understand problem to all organ systems including small intestine, large intestine, rectum, etc. and tarpore cancer সব কিছুই হতে পারে। So we cannot normalize drugs, and don't treat government laws like only যখন পুলিশ দেখছে তখনই আমি করব না। যেমন হেলমেট হচ্ছে, পুলিশ দেখছে তখন পরা হবে, না হলে পরবেন না। তখন কি হচ্ছে, আপনারই তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনারই তো মাথা খোলা যাচ্ছে, আপনারই তো ডেথ হচ্ছে। সেভাবে সেম থিং ফর ড্রাগস,
পুলিশ ধরছে তখন খাবো না। আরে বাবা, ইট ইজ ব্যাড ফর ইউ। পুলিশের নিজের কিছু লাভ হচ্ছে আপনাকে বারণ করে? ও তো নিজেই হেলমেট পরছে না, সেটা আলাদা। মেবি নিজেই ড্রাগ খাচ্ছে, সেটা আমি জানি না। কিন্তু পুলিশের লাভ নেই, গভর্নমেন্টের লাভ নেই। ইট ইজ ফর ইউ। So we have to understand, we have to avoid all these things also. And it is being normalized. And nowadays, I heard this feminist thing. When men can enjoy smoking and drugs, why can't we? Are Baba, there are so many things you can compare as a feminist to men. Why not good things? Why only drugs and smoking? Because in females body it has been seen ki eta beshi নষ্ট করে, তাড়াতাড়ি নষ্ট করে। তো if you want to যদি match with men, match with good things in making money, developing business, going into politics and doing some IAS, IPS. Do that now. Why do you want to smoke and take drugs because you want to be a feminist? That is the utmost stupidity I've ever heard. Right? So, Even women can bear a child that men cannot. তো এই জায়গাটা কি বলা যায়, মানে অদ্ভুত জিনিস। মানে এই জায়গাটা আমি খুবই ফিল করেছি যে যেমন আপনি বললেন যে হেলমেট পরানি, মানে পুলিশ যখন দেখবে তখন আমি করবো। একই ভাবে ডাইটিশিয়ান বলেছে, তো আমাকে ডাইটিশিয়ানকে দেখাতে হবে। যখন আমি বলি প্লেটস দেখাও, কি তোমার মাইগ্রেন, কি প্লেটস দেখি কি তোমার কি প্রবলেমস আছে। এমনিতে প্রচুর কমপ্লেন্স থাকে কি আমার এই হচ্ছে না, আমার এই ওই হচ্ছে না, আমি তো ঠিক করতে পারছি না, কি আপনার কোনো প্রবলেম কিছু আছে কিনা। তো যখন বলি প্লেটস দেখাও, প্লেটস খুব সুন্দর ভাবে সাজানো থাকে, তাহলে সেই জায়গায় আমার কোথায় রং হচ্ছে, কোন জায়গায় তোমার ল্যাক রয়েছে সেটা আমি বুঝতে পারছি না, কারণ সে তখন আমাকে সুন্দর করে প্রেজেন্টেশন দিচ্ছে। তো সেই প্রেজেন্টেশনটা থেকে আমি কি করে বুঝবো তোমার কোথায় ল্যাক আছে, তুমি ভালো করে বুঝতে পারো। তো এই জায়গাটা ডিটেক্ট করা খুব দরকার। তো যাই হোক আর কি, এই সমস্যাগুলো আমাদের রয়েই যাচ্ছে। This plate incidents, one instance very funny happened with me. আমার একটা ডায়াবেটিস পেশেন্ট ছিল, আর কথা হয়েছে কি যতটা খাচ্ছ সেটা আমার সঙ্গে ফটো ছবিটা শেয়ার করবেন। তো ছবি শেয়ার করছেন, ছবি এভরিথিং ইজ পারফেক্ট, ফ্রুটস এন্ড স্যালাডস এন্ড কার্বোহাইড্রেট কাউন্টিং, প্রোটিনস, এভরিথিং পারফেক্ট, কিন্তু সুগার মেনটেন হচ্ছে না। তো আমি জিজ্ঞেস করলাম কি এটা কি, আপনার সবকিছু পারফেক্ট, তো তখন সুগার মেনটেন হচ্ছে না কেন? বলছে কিন্তু যারা আমি গোলাপ জামুন খেয়েছি, মতিচার লাড্ডু খেয়েছি, চকলেট খেয়েছি। মানে ওর ছবি কোথায়? না ওটা তো রং না সেভাবে, সেই জন্য আমি ছবি পাঠাইনি। আমি বললাম কি ওকে, ইউ হ্যাভ টু সেন্ড মি এভরিথিং ইউ আর ইটিং। জাস্ট কারেক্ট জিনিসটা আমাকে পাঠাচ্ছে, কিন্তু যারা মিস্টেক করছে ওটা পাঠাচ্ছে না। তো আমার থেকে লুকে যদি আপনি রং প্রসিজার ফলো করছেন, তখন আমার কি প্রবলেম হবে? আপনারই নিজের প্রবলেম হবে। কিন্তু এই জিনিসটা মানুষরা বুঝে না। Thank you so much, ma'am. Kirti Shetya ma'am said that, wow, good Bengali. Maybe she is appreciating you, that is for your Bengali conversation between us. Thank you. Thank you so much for joining this session. তো ম্যাম আমরা একদমই লাস্টে সাম আপ করবো। তো সেই জায়গা থেকে আপনি ডায়েটের কিছু কথা বলেছেন, পার্টিকুলার কিছু ফুডের কথা বলেছেন। তো এই জায়গায় একটা মোর প্রবলেমেটিক হয়ে যায় যে হুইচ ফুড হ্যাভ টু চুজ অর হুইচ ইজ নট। তো সেই জায়গায় যে ফাইবার, আমরা জানি যে ফাইবার অনেক সময় প্রবলেম করে, কারণ গাট হেলথের বিষয়ে আমরা আলোচনা করছি। গাট রিলেটেড ইস্যু যেগুলো হয় সেই জায়গায় দু রকম ফাইবার থাকে, কি ইনসলিবল অ্যান্ড সলিউবল। তো আইবিএস বা আইবিডির ক্ষেত্রে বা এই ধরনের গাট রিলেটেড ইস্যুজের জন্য ফাইবার কতটা রোল প্লে করে, আর যদি আমরা ফাইবার নিই, ফাইবার কি অ্যাকচুয়ালি নেবো নাকি নেবো না, আর যদি নিয়ে থাকি তাহলে কোন টাইপস অফ ফাইবার ইনটেক করলে ভালো হয় আইবিএস আইবিডির ক্ষেত্রে? ওকে, সো ফাইবার ইজ ইম্পর্টেন্ট। ফাইবার বারণ হয় না, মোস্টলি আইবিডি প্রবলেম হবে ব্যাকটেরিয়ার জন্য, হাই প্রোটিন জন্য, FODMAP, that is so small chain carbohydrates. ফাইবার নিলে প্রবলেম হয় না মোস্টলি। যদি কনস্টিপেশন থাকছে তখন তো অবশ্যই ফাইবার খুব লাভ করবে, সব রকম ফাইবারই লাভ করে। মোস্টলি যেমন আমাকে পেশেন্ট বলে কি আমার স্প্রাউটস প্রবলেম করছে, কিন্তু স্প্রাউটসে ফাইবার প্রবলেম করে সেভাবে নয়, স্প্রাউটসে প্রোটিন প্রবলেম করতে পারে। তো তখন আমাদের কেন
ডাইজেশনে যেখানে প্রবলেম হচ্ছে, অবজর্পশন যেখানে প্রবলেম হচ্ছে, তখন certain proteins also are very difficult to digest. Protein is a big molecule, তো অবশ্যই difficult to digest হতে পারে, কিন্তু fiber mostly we have to give. And if some patient is having frequent diarrhea, তখন for some time we can give soft fiber like কলা দিতে পারেন, সেখানে কলা দিতে পারেন, বাইন্ডিং ফ্রুটস দিতে পারেন, কিন্তু ফাইবার দিতে হবে। হার্ড ফাইবার হচ্ছে সেলুলোজ, দ্যাট ইজ ইন মোস্টলি ইন ভেজিটেবলস, গ্রেনস, যার ব্র্যান্ড এখানে থাকে, দ্যাট ইজ হার্ড ফাইবার। অ্যান্ড দেন দের ইজ সলিউবল ফাইবার অলসো, মোস্টলি ইন ফ্রুটস। তো দের আর সাম ফ্রুটস উইচ আর ইজিলি ডাইজেস্টেবল, সলিউবল ফাইবার এখানে থাকবে, কিন্তু ফাইবার দেওয়া উচিত। Fiber we have to give. Even when diarrhea is there, we have to give soft fruits at least, যারা যেখানে অল্প ফাইবার আছে। ফাইবার না হলে বাইন্ডিং কি করে হবে? We need the binding. Even in diarrhea we need the binding. And কলা is one dream fruit, যেখানে ডায়রিয়া উপরে হেল্প করে and constipation উপরে হেল্প করে। It is a dream fruit. It is very good. So mostly আপনার IBS IBD মধ্যে low FODMAP, হাই লং চেইন প্রোটিন যারা আছে, ফ্যাটস, স্পাইসেস, এই জিনিসটা প্রবলেম করবে, ফাইবার প্রবলেম করবে না, ফাইবার তো দিতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, ওয়ান মোর থিং আই রিয়েলি ওয়ান্ট টু টক অ্যাবাউট আইবিডি স্পেসিফিকলি। আইবিডির মধ্যে মোস্টলি পেশেন্টরা খুব লো ওয়েট হয়ে যাবে, ওয়েট লস অনেক হয়, প্রোটিন লস হয়, বিকজ প্রোটিন এমনি ডাইজেস্ট হচ্ছে না, প্রবলেম হচ্ছে। অ্যান্ড ফর দ্যাট, হেল্পিং দ্যাট, গুড ব্যাকটেরিয়া অবশ্যই হেল্প করবে। অনেকটা সিনথেটিক প্রোডাক্ট আসছে, ওটা ডক্টর সাজেস্ট করছে, অনেকটা ওষুধ দেওয়া হচ্ছে যেখানে গাট ব্যাকটেরিয়া ভালো থাকবে, গুড ব্যাকটেরিয়া ফ্লারিশ করবে। আমরা প্রোবায়োটিক প্রিবায়োটিক ডায়েট মধ্যেও দিই, আমরা চেষ্টা করি কি পিপল হ্যাভ দ্যাট। So this is when I used to have one IBD client who came with low weight only, and she has been very kind. আমাকে ডিসকাস করেছে কি ও নিজেই এক্সপিরিয়েন্স করেছে কি কেফির ওটা কিনে ট্রাই করেছে ফর গুড ব্যাকটেরিয়া। আমরা তো ডিসকাস করেছি কি আপনাকে প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্স সবকিছু দিয়েছি, কিন্তু ওর কিছু করে লাভ হয়নি, ওর আইবিডি গ্রেড মনে হচ্ছে একটু বেশি ছিল, তো ওর কিছু করে লাভ হয়নি। বাট প্রোবায়োটিক্স আর ভেরি ইম্পর্টেন্ট। তো আমাকে নিজে এক্সপিরিয়েন্স করে বলেছে কি আমি কেফির ট্রাই করেছি, জিনিসটা একটু দামি, কিন্তু আপনাকে সবসময় কিনতে হবে সেভাবে নেই, আপনাকে একবারই কিনতে হবে, দেন ইউ ক্যান গ্রো ইন ইয়োর হাউস and you can continuously keep taking. Dosage আছে, weight for weight, according to weight dosage আছে, তো আপনি qualified dietitian কে জিজ্ঞেস করতে পারেন বা আয়ুর্বেদিক পার্সন কেও জিজ্ঞেস করতে পারেন। and kefir, she has, this was one patient I had जो ডায়েট লাইফস্টাইল করে ওয়েট গেইন করতে পারেনি, আমার সঙ্গে করতে পারেনি। দ্যাট ওয়াজ কাইন্ড অফ একটু গেইন করেছে, একটু হেল্প করেছে, কিন্তু শুধু ডায়েট যেভাবে আমরা বলি সেটা, কিন্তু কেফির অনেকটা ওষুধ খেয়ে অনেকটা ট্রিটমেন্ট করার পরও খুব বেশি লাভ করতে পারেনি, কিন্তু কেফির খেয়ে ও লাভ পেয়েছে আর আমার সঙ্গে এটা শেয়ার করেছে। তো সেটা আমি এই জায়গাটা আমি শেয়ার করতে চাইছিলাম কি কেফির যদি আপনি ট্রাই করবেন, অবশ্যই ইউ হ্যাভ টু টেক দ্য গাইডেন্স ফ্রম কারেক্ট পিপল, কিন্তু দ্যাট ইজ ভেরি গুড ফর অ্যাজ আ প্রোবায়োটিক, অ্যান্ড ওটা আপনি ট্রাই, অ্যান্ড ইট ইজ নট গুড ইন টেস্ট, বাচ্চারা মোস্টলি খাবে না, কিন্তু বাচ্চাকে একটু বুঝিয়ে দিয়ে দিতে হয় অবশ্যই। আই অলওয়েজ হোপ কি বাচ্চারা এভাবে প্রবলেমই ফেস করে না, এটাই ভালো হবে। কিন্তু যদি হয়, অটোইমিউন ডিজিজ আছে, আমরা কি করতে পারবো, যদি হয় তো একটু বুঝিয়ে দিতে হবে। কিন্তু যখন আমরা অ্যাডাল্ট হয়ে যাই তখন তো হেলথ জন্য ম্যাচিওর ডিসিশন নিতেই হবে। ইট ইজ নট গুড ইন টেস্ট, একটু দামি আছে, কিন্তু আপনি বাড়িতে ফার্স্ট টাইম আপনাকে কিনতে হবে। প্লাস ও আমাকে আরেকটা জিনিস বলেছে, ফেসবুকে অনেকটা গ্রুপস আছে যেখানেও মিনস যেমন নিজের বাড়িতে গ্রো করে নিয়েছে বেশি, তো ও শেয়ার করে দেয়, তো তারপর আপনি নিজের বাড়িতে, ইউ উইল গেট ইট ফর ফ্রি অলসো ইন সাম গ্রুপস, আপনাকে একটু সার্চ করতে হবে। অ্যান্ড ওখানে কিছু একটা আয়ুর্বেদিক অ্যান্ড পার্সনস যার কাছে নলেজ আছে কি কিভাবে নিতে হয়, ওয়েট অ্যাকর্ডিং টু ওয়েট নিতে হবে না, তো ওইটা ডোজেজ কি থাকবে ও সাজেশন আপনি পেয়ে যাবেন। তো দিস ইজ প্রোবায়োটিক্স তো ইম্পর্টেন্ট। মোস্টলি ইন্ডিয়াতে আমরা দই খাই, মোস্টলি দই খাচ্ছি, অ্যান্ড যেখানে কেসিন অ্যালার্জি হয়ে যাচ্ছে ওখানে দইও বারণ হয়ে গেছে, কেন কেসিন তো থাকবে। অ্যান্ড আইবিডি সাইড এফেক্টস তো থাকে, অনেকটা প্রোটিন মানুষরা ডাইজেস্ট করতে পারে না।
তো ওখানে ওটা ডাইজেস্ট হয়। অ্যান্ড মোস্টলি যেমন ফার্মেন্টেড ফুড যেখানে থাকছে, ওখানে যখন আমরা ফার্মেন্ট করার পর যেমন ইডলি খাচ্ছি, তো আমরা তো স্টিম করে নিচ্ছি, তো ব্যাকটেরিয়া তো চলে যাচ্ছে, ওটা থাকছে না। আফটার গিভিং হিট ব্যাকটেরিয়া তো নষ্ট হয়ে যাবে। তো ওইটা তো ফার্মেন্টেড ফুড আছে, কিন্তু ফার্মেন্টেশন জন্য যতটা গ্রোথ অফ ব্যাকটেরিয়া হয়েছে সেটা তো আমার বডিতে যাচ্ছে না। তো মোস্টলি ইন ইন্ডিয়ান ডায়েট probiotics become very a little difficult, and I know Indians do usually kimchi kefir এই জিনিসটা খেতে চায় না, but someone has experienced herself and shared with me ki it has been very helpful. Even if taste is not good, we should try it according to dosage. It's very helpful. And she actually told me ki ma'am আপনি সবার সঙ্গে শেয়ার করবেন। তো আমি এই আপনি খুব ভালো আমাকে প্ল্যাটফর্ম দিয়েছেন। তো even dietitians who are watching, they can also study a little further on kefir and how much, in what weight, how much dosage should be given, etc. And then you can even tell your clients it is a very beneficial product. Thank you so much, ma'am. তো একদমই আমরা লাস্টে চলে এসেছি। এই জায়গা থেকে জাস্ট আপনার কিছু সাজেশনস নেব যে হাউ ক্যান উই ম্যানেজ দ্য আইবিএস। যেরকম আপনি বললেন যে কোর্স স্লিপ সাইকেল যদি হয়, গাট হেলথ রিলেটেড কোনো প্রবলেম এমনিও চলে আসতে পারে। আমি ভিটামিন ডি নিচ্ছি আমার ভালোর জন্য, কিন্তু আমি স্মোকিং করছি, তাহলে আমার সেই জায়গাটা তো এফেক্টেড হয়েই রয়েছে। আবার কোনো সময় যদি প্রোবায়োটিক ভালোভাবে নিচ্ছি, কিন্তু কেসিন প্রোটিনের জন্য আমার আবার অ্যাসিডিক টেন্ডেন্সি এসে যাচ্ছে। এরকম লটস অফ প্রবলেমস আর দেয়ার। তো সেই জায়গা থেকে হাউ ক্যান উই ম্যানেজ দ্য আইবিএস অর আইবিডি, and what is the modifications of this disease? Please share. In this I will answer only one thing, ki আপনাকে কোয়ালিফাইড ডায়েটিশিয়ান কাছে যেতে হবে। I cannot give you guidelines here. কেন, যেমন আমি বলেছি আপনি নিজে করে করবেন, আপনার প্রবলেম হয়ে যেতে পারে, প্রবলেম আরো বেশি হয়ে যেতে পারে। যখন আমাদের ডায়েটিশিয়ানের কাছে একটা সিস্টেম হয়, ফার্স্ট আমাদের নিউট্রিশন অ্যাসেসমেন্ট করতে হয়, ঠিক আছে, তারপরে ডায়েট চার্ট তৈরি করে দিতে হয়, তারপর ইভ্যালুয়েশন করতে হয় কি আপনার কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে কি না হচ্ছে। অবশ্যই উই আর অলসো হিউম্যানস, উই আর অলসো লার্নিং উইথ এক্সপিরিয়েন্স, উইথ ইয়োর এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম যখন আপনি সবকিছু কথা বলছেন, হতে পারে আপনি কিছু একটা মিস করে দিচ্ছেন, কিন্তু ও পরে আপনার কথাটা আসবে যখন আমরা ডায়েট স্টার্ট করব, কি সিমটম আসছে, এভরিথিং স্টাডি করে আমাকে আস্তে আস্তে করে রিইন্ট্রোডিউশন করতে হয়, বা কিছু বারণ করতে হয়, বা কিছু একদম এলিমিনেট করতে হয়। সেটা only the dietitian who is talking to you regularly, only she can suggest. এইভাবে যদি আমরা করি আর আপনি ওটা শুনে, তখন আমিও কোয়াক হয়ে যাব। দিস ইজ অ্যাবসলিউটলি রং। ইন্ডিয়াতে অনেকটা ভালো নিউট্রিশন কলেজ হয়ে গেছে, অনেকটা মেয়ে ভালো মার্কস, ভালো পড়াশোনা করে এমএসসি করছে, হসপিটালে এক্সপিরিয়েন্স নিচ্ছে, সিনিয়র ডায়েটিশিয়ান আন্ডার করছে। আপনি যান ওখানে, ওর সঙ্গে কেন, when you are doing personalized জিনিস, হতে পারে সবাইকে কেসিন ডাইজেস্ট হচ্ছে না, আপনাকে হচ্ছে, কিন্তু আপনি এমনি মিল্ক বারণ করে নিয়েছেন, তো ডেফিসিয়েন্সি তো হবে, হতে পারে। প্লাস ইফ ইউ আর ভেজিটেরিয়ান, তো মিল্ক ইজ দ্য অনলি ফুড যেখানে B12 আর ভাইটামিন ডি আপনি পাচ্ছেন ডায়েট থেকে, তখন আপনি নিজের উপরে এত কষ্ট করে নিয়েছেন। তো হিয়ার আই ক্যান নট সে এটা খাও, এটা খাবেন না, এভাবে এলিমিনেশন করবে, এভাবে না, একদম নেই। আপনি আপনার কাছে বা অনলাইন যেখানে আপনি করতে চান, যেখানে আপনার ইন্টারেস্ট আছে, যেখানে আপনার সুবিধা আছে, যেখানে আপনার ট্রাস্ট আছে, ওখানে ডায়েটিশিয়ান। অ্যান্ড প্লাস প্লিজ ব্যাকগ্রাউন্ড চেক করো, এমএসসি নেই আর বিএসসি নেই, 2 সপ্তাহ 2 মাস গ্যাস্ট্রো সার্টিফাইড ডায়েটিশিয়ান হয়ে গেছে, সেখানে করবেন না প্লিজ। আপনাকে প্রপার এমএসসি বিএসসি দেখে ডক্টর সঙ্গে কাজ করেছে বা হসপিটালে কাজ করেছে, ও জানে। আমি যেমন আইসিইউতে কাজ, গ্যাস্ট্রো এন্ড লিভার আইসিইউ আমি ভিজিট করতাম, তখন আমার এত এক্সপিরিয়েন্স হয়েছে। যখন ফার্স্ট আমি হসপিটাল জয়েন করেছি, অনলি বুকিশ নলেজ ছিল, অনেক জিনিসটা আমি হসপিটালে শিখেছি, আমার সিনিয়র ডায়েটিশিয়ান থেকে শিখেছি। যখন আমার জুনিয়র হয়ে গেল, ওখানে আমি শিখিয়ে দিয়েছি। তো দ্যাট ইজ হাউ উই লার্ন, দ্যাট ইজ হাউ ইভেন ডক্টর্স লার্ন, any clinical practitioner, any paramedic learn like that. So ইউটিউব উপরে খুঁজবেন না, গুগল উপরে খুঁজবেন না, চ্যাট জিপিটি খুঁজবেন না,
Go to a person who can talk and analyze, do your nutritional assessment, see your report, talk with your doctor. Sometimes even I, like, although the patients are coming to me directly, doctor is not there in between, কিন্তু অনেকবার আমাকে ডক্টর সঙ্গে কথা করতে হয়, বিকজ ইট ইজ আ টিম ওয়ার্ক। আমরা এত বড় হয়নি কি অন্য কারোর জায়গা নেই আমার প্রফেশনে, সেভাবে নয়। আমি ক্লিনিক্যাল নিউট্রিশন জানি, ও মেডিকেল পার্ট জানে, উই হ্যাভ টু টক। তো অনেকবার এটাও করতে হয়। সো গো টু দ্য কারেক্ট পার্সন, go to the trustworthy person. That is important. That is how I will conclude this. Conclude করবো কি, please do not self medicate yourself, do not self treat yourself. Professionals আছে, খুব পড়াশোনা করেছে, খুব শিখেছে, ওখান থেকেই আপনি করবেন। And I'm very thankful to Tamanna that she invited me here. So we have to end this session. আমাদের মোটামুটি all over completed, and thank you so much সকলের কাছে, যাতে আরো নতুন কিছু অ্যাওয়ারনেস রিলেটেড প্রোগ্রাম আমি অ্যারেঞ্জ করতে পারি এবং কোনো না কোনো ভাবে সকলকে সেই জায়গাতে কিছুটা অন্তত সচেতন করে ধরতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ যারা ছিলেন, সাথে আছেন, পরবর্তী ক্ষেত্রেও আশা করি সাথে থাকবেন। তো সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।